পুলিশ চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড ও দাঙ্গা এবং নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলছে সরকার। অন্যদিকে বিরোধীরা বলছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নৈরাজ্য, অরাজকতা চলছে, নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে, প্রভাবশালীদের অঙ্গুলি হেলনে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায়। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সমাজে নতুন ধরনের অপরাধের অভিযোগ আসছে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমজনিত অপরাধ, বিদ্বেষজনিত অপরাধ, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অপরাধ, মানব পাচার ও ভয়েস অ্যানালাইসিস ইত্যাদি মোকাবেলার জন্য রাজ্য সরকার নিউ এজ ক্রাইম ইউনিট গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিকে বিজ্ঞানসম্মত পদ্ধতির অপরাধের তদন্তের জন্য এবং ফরেনসিক বিশ্লেষণ বৃদ্ধি করার জন্য চলতি বছরের 14 মার্চ 5টি মোবাইল ফরেনসিক ভ্যান চালু করা হয়। মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, তবে কনভিকশন রেট আরো বাড়াতে হবে। আর এজন্যই রাজ্যের 8টি জেলায় অপরাধীদের শনাক্তকরণ করার ক্ষেত্রে এই মোবাইল ফরেনসিক ভ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে উল্লেখযোগ্য, রাজ্যের স্বরাষ্ট্র খাতে 2025-26 অর্থ বছরে 2552.11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছরের তুলনায় যা প্রায় 195 কোটি টাকা বেশি। তাই এখন প্রশ্ন জাগে, 2025-26 অর্থ বছর বাজেটে স্বরাষ্ট্র দপ্তরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা হচ্ছে, তা কতটা যথেষ্ট? বর্তমানে প্রত্যেক জেলায় মোবাইল ফরেনসিক ভ্যান অপরাধী শনাক্তকরণ এবং অপরাধ দমনে কতটা সদার্থক ভূমিকা পালন করবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তায় কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন? এমন নানান বিষয় নিয়ে কথা বলতে আমাদের আজকের বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের আইন শৃঙ্খলা ও স্বরাষ্ট্র খাতে বাজেট বরাদ্দ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার এবং ত্রিপুরা ইউনিভার্সিটির প্রাক্তন ফিনান্স অফিসার এবং ত্রিপুরা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির প্রাক্তন ওএসডি উত্তম দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নন্দনবাবু, প্রথমে আপনার কাছে আসি। 2025-26 অর্থ বছর বাজেটে পশ্চিম আগরতলা, পূর্ব আগরতলা, বিলোনিয়া, বাইখোরা, বাগবাসা ও মধুপুর পুলিশ স্টেশন নতুন ভবন নির্মাণ এবং পাশাপাশি ধর্মনগর পুলিশ স্টেশনে আবাসন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত বছরের তুলনায় প্রায় 195 কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে এবার স্বরাষ্ট্র খাতে। এবার যেটা 2552.11 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের জন্য। কি মনে করেন, স্বরাষ্ট্র দপ্তরের কাজে কতটা গতি আনবে এই বাজেট? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। দেখুন, এই যে স্বরাষ্ট্র দপ্তর, বিশেষ করে পুলিশ প্রশাসন যেটা আছে, পুলিশকে বলা হয় যে হোম পুলিশ ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু সবসময় একটা নন প্রোডাক্টিভ একটা ইউনিট হিসাবে ধরা হয়। আচ্ছা, অর্থাৎ ধরুন আমি এগ্রিকালচার খাতে খরচ করছি, ওখান থেকে রেভিনিউ আসছে, সব জায়গায় আমি খরচ করছি, রেভিনিউ আসছে, একমাত্র হোম ডিপার্টমেন্টে পুলিশের পেছনে যদি আমি টাকা ঢালি তাহলে সে টাকা থেকে কিন্তু কোনো রিটার্ন আসছে না কিন্তু। আচ্ছা, তো সেটা একটা ব্যাপার যে একটা গণতান্ত্রিক সরকার যদি স্বরাষ্ট্র দপ্তর বিশেষ করে পুলিশ খাতে বেশি খরচ করে, তাহলে সেটা আবার বিরোধীদের তোপের মুখে পড়ে যে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বাজেট বরাদ্দ না করে কেন তুমি ডান্ডাধারী পুলিশের যারা মানুষকে মানে ইয়ে করে একটা প্রতীক, একটা মানে যে একটা পাওয়ার, ব্রুট পাওয়ারের একটা প্রতীক, সে পুলিশকে কেন তুমি এত টাকা ইয়ে দিচ্ছ? সেটা একটা রং মেসেজের মতো তারা চেষ্টা করে। ওরা আসলে জেগে ঘুমায়। আমরা এমন কোন সমাজ কল্পনা করতে পারি না যেটা পুলিশ ছাড়া চলবে। এই যে আমি আপনার এখানে বসে আছি, এটা কিন্তু এখানেই বসে আছি যেখানে একটা ল অ্যান্ড অর্ডার আছে বলে। অর্থাৎ ল অ্যান্ড অর্ডার না থাকলে সবকিছু আজকাল এই যে বিভিন্ন জায়গায় এই যে দামি দামি এই যে জুয়েলারির দোকানগুলো আছে, সেগুলো ডিসপ্লে করে রাখা আছে কিসের ভরসায়? যে না, এখানে আইন শৃঙ্খলা আছে, পুলিশ ফোর্স আছে, আমার এখান থেকে কেউ চট করে এসে এটাকে নিয়ে যাবে না, জনবল নিরাপত্তা রয়েছে। তো সেই কারণে সবকিছুর আগে অন্ততপক্ষে এই স্বরাষ্ট্র দপ্তর বিশেষ করে পুলিশকে কিন্তু সাজানো দরকার যাতে সবকিছু অর্ডারে চলে। অর্থাৎ এখানে যদি আমি এটাকে ঠিক মতো এনফোর্স করি, শিক্ষায় শিক্ষিত করি এবং একটা প্রশিক্ষিত পুলিশ বাহিনী তৈরি করতে পারি,
তাহলে এটা কিন্তু দেশের জন্য একটা অ্যাসেট, রাজ্যের জন্য একটা অ্যাসেট, যে এখন আমাকে সব জায়গাতে একটা প্রোটেকশন দেবে। হাতির পাল যখন চলে বা সিংহের পাল যখন চলে, তখন একটা মাত্র পুরুষ সিংহ থাকে একটা বড় সিংহের পালে, বাকিগুলো শিকার করে ধরে কিছু কোনো কাজ করে না, এ দূরে শুয়ে থাকে। কিন্তু এন্টায়ার যে এই যে সিংহের যে পাল, একে কিন্তু ও কিন্তু প্রোটেকশন দিচ্ছে। তার এমনিতে দেখতে দেখা যায় পুলিশের থেকে কোন ধরনের রেভিনিউ আসছে না, কিন্তু ইনফ্যাক্ট সব রেভিনিউ আনার পেছনে কিন্তু পুলিশের একটা বড় ধরনের ভূমিকা থাকে। সেই কারণে আমি মনে করি যে স্বরাষ্ট্র দপ্তরে সবসময় বাজেট বেশি রাখা উচিত। পুলিশের মধ্যে এই যে ইন্টারনাল যে ট্রেনিং গুলো আছে, বিশেষ করে এফিসার ট্রেনিং গুলো ক্রমাগত করা উচিত, এবং তার জন্য যত টাকা খরচ হয় সেগুলো করা উচিত। এবং মডার্ন টেকনোলজি যেটা আছে, বিশেষ করে আমরা এখন যে জগতে আছি সেই জগতের সঙ্গে খাপ খাইয়ে অপরাধীরা যেমন চূড়ান্ত ধরনের টেকনোলজি ইউজ করে পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, জনসাধারণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, পুলিশকে তার থেকেও বেশি টেকনোলজি সেভি করে বা টেকনোলজি উন্নত করে এই অপরাধীদের দমন করা উচিত। এখন আপনি যেটা বলেছেন এই যে বাজেটের ব্যাপারটায়, বাজেটের ব্যাপারটা দেখুন, দীর্ঘদিন ধরে সন্ত্রাস কবলিত এই ত্রিপুরা, যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে শুরু করে এমনকি অনেক সময় আর্মি পর্যন্ত আসতে হয়েছিল ইন দ্য এড অফ দি সিভিল পাওয়ার, অর্থাৎ অসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তখন এই যে কোটি কোটি টাকা যে খরচ হতো, এই যে সেন্ট্রাল ফোর্সের টিএ ডিএ ওদের বাসস্থান তৈরি করে দেওয়া, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ইয়ে করা, এগুলো কোটি কোটি টাকা খরচ হতো। এগুলো কিন্তু ম্যাক্সিমাম ওই সময়টা পালন করেছিল এমওপিআর, অর্থাৎ মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্স বলে একটা কিন্তু স্পেশাল ফান্ড আসতো এখানে স্টেট গভর্নমেন্টের কাছে। স্টেট গভর্নমেন্ট কিন্তু এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র, গাড়ি সবকিছু কিন্তু তখন কেনা হয়েছিল। এই যে আপনারা দেখুন, এই যে ইন্ডিয়ান আর্মি যখন ইনসাস রাইফেল পেয়েছিল, একই সঙ্গে কিন্তু ত্রিপুরা পুলিশে ইনসাস রাইফেল পেয়ে গেছিল। সেই সময় আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দেখি এরা এখনো 303 রাইফেলও অনেকে পায়নি, মাস্কেট রাইফেল নিয়ে অনেক থানায় ডিউটি করছে, যেখানে আমাদের পুলিশ ফোর্স তখন এসএলআর কে অলরেডি রিজেক্ট করা শুরু করেছে। অর্থাৎ এসএলআর এর থেকে আরো উন্নত ধরনের AK-47 বা ধরুন ইনসাস রাইফেল যেগুলো ছিল, এগুলো কিন্তু অলরেডি ত্রিপুরা পুলিশ ইউজ করতে শুরু করেছে। এবং একই সঙ্গে এটার একটা অল ইন্ডিয়া এক্সপোজার এসে গেছিল, যে আইআর ব্যাটালিয়ান গুলো, যে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান গুলো দিল্লি এবং বিভিন্ন জায়গায় কিন্তু ডিউটি করার সময় কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ভালো প্রশংসা কুড়িয়েছিল। এবং তার ফলে দেখা গেছে ত্রিপুরা পুলিশের এই যে অস্ত্র বলে সমৃদ্ধ ত্রিপুরা পুলিশ যখন বিভিন্ন জায়গাতে গিয়ে ইন্ডিয়ার ভালো যখন ডিউটি করা শুরু করেছিল, তখন এটা একটা কেন্দ্রীয় সরকারের নজরে চলে এসেছিল ত্রিপুরা পুলিশ। এবং তখনই ওই যে রাষ্ট্রপতি যে কালার, সেটা তখনই দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি কালারের পেছনে সবচেয়ে বেশি অবদান কিন্তু ত্রিপুরা স্টেট রাইফেলসের। ত্রিপুরা পুলিশ থেকে অনেক বেশি মানে কন্ট্রিবিউশন আছে ত্রিপুরা স্টেট রাইফেলসের, যারা কিন্তু এই রাষ্ট্রপতি কালার পাওয়ার পেছনে একটা মুখ্য ভূমিকা নিয়েছিল, কারণ তারা অল ইন্ডিয়া ওদের একটা এক্সপোজার ছিল। স্টেট পুলিশের যারা সিভিল পুলিশ তারা তো এখানেই ডিউটি করতো, লাইক আদার স্টেট পুলিশ। টিএসআর বাইরেও করছে, টিএসআর কিন্তু বাইরে করছে। তাতে কি হয়, আমাদের একটা ফোর্স বাইরে ডিউটি করছে এবং ওখানে একটা অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা ওরা রপ্ত করেছে। তো সেই রপ্ত করে ওরা খুব ভালোভাবেই করেছিল। তার ফলে হয়েছে কি, কেন্দ্রীয় সরকার ত্রিপুরা বোধহয় চতুর্থ স্টেট যাকে রাষ্ট্রপতির কালারে ভূষিত করেছিল। এবং আপনাকে বলছি যে আমি কিন্তু ওই রাষ্ট্রপতি কালার যে মানে কালারফুল প্যারেডটা হয়েছিল, যেখানে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ছিল, আমি এখানে সেকেন্ড ইন কমান্ড ছিলাম প্যারেডে। আমি আর অরিন্দম নাথ ছিল প্যারেড কমান্ডার, আমি ছিলাম সেকেন্ড প্যারেড কমান্ডার, প্রয়াত অরিন্দম নাথ। তো সেইভাবে দেখতে গেলে ত্রিপুরা পুলিশে ওই দিক দিয়ে মানে ল অ্যান্ড অর্ডার দিক থেকে হয়তো অনেকটা এগিয়ে আছে বা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে এগিয়ে আছে, কিন্তু একই সঙ্গে পিছিয়ে আছে কোথায় জানেন তো? একই সঙ্গে পিছিয়ে আছে আপনার কনভেনশনাল ক্রাইম ডিটেকশনে। কনভেনশনাল ক্রাইম ডিটেকশনের মধ্যে আমি প্রথমেই বলবো যে এই যে আমি আসবো বাবু, আমরা কোন জায়গায় পিছিয়ে আছে এবং কোন জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল, শুধু বাজেটে নয়, বিভিন্ন ভাবে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কোন কোন জায়গায় গুরুত্ব দেওয়া দরকার আছে এবং আগামী দিনে থাকবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, আপনাদের কাছে জানবো। কিন্তু উত্তমবাবু রয়েছেন আমাদের সঙ্গে। উত্তমবাবু, এক নজরে বাজেট বরাদ্দ স্বরাষ্ট্র দপ্তরের জন্য, বিভিন্ন খাতে যে বাজেট বরাদ্দ, বিভিন্ন দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেটা আপনি দেখেছেন, আপনারা দেখেছেন। এখন স্বরাষ্ট্র দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে এবং যে যে জায়গাগুলোতে এবারের বাজেটে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এবারের বাজেটে, সেখানে স্বরাষ্ট্র দপ্তরের জন্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা যেগুলো যে স্থায়ী নির্মাণ, যে কিছু নতুন ভবন নির্মাণ হবে,
তো এগুলো কি মনে হয় কতটা গতি আনবে, স্বরাষ্ট্র দপ্তরের কাজকর্মে কতটা গতি আনবে বলে মনে করেন? হ্যাঁ, প্রথমে আমি ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা অবশ্যই আমরা এবার যেটা দেখেছি বাজেটে স্বরাষ্ট্র মানে হোম ডিপার্টমেন্টের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছিল সেটা হলো 2552.11 crore, অর্থাৎ লাস্ট ইয়ারের তুলনায় আপনার 7.87% বেশি। এবং খুব লক্ষণীয় বিষয় হলো যেটা, আমরা আগরতলা শহরেই থাকি, আমি অন্তত আমার ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, আমাদের যে আগরতলা শহরের উপর প্রথম তো একটা ছিল, দুটো হয়েছে, যে দুটো পিএস মানে ইস্ট এন্ড ওয়েস্ট আলাদা আলাদা হয়েছে। এইবারের বাজেটে দেখলাম এই দুটো পিএস কে নতুন কনস্ট্রাকশন করার জন্য, আবার নতুন ভাবে সাজানোর জন্য, ইনফ্রাস্ট্রাকচার ভালো তৈরি করার জন্য একটা বাজেট বরাদ্দ করা হয়েছে, যেটা আমার ছোটবেলার থেকে আজ পর্যন্ত যে অবস্থা দেখেছিলাম আজ এখনো এই অবস্থায় দেখতে পাচ্ছি এই দুটো পিএস এর। সে সাথে সাথে আরো অনেকগুলো পিএস এর কথা এখানে বলা হয়েছে, কিছু ট্রেনিং এর কথা বলা হচ্ছে। তো সেদিক থেকে তুলনা করলে আগের তুলনায় যেটা বোঝা যাচ্ছে, হোম মিনিস্ট্রিতে যে বাজেট বরাদ্দ করা হয়েছে হয়তো যেটা চাহিদা আছে তার তুলনায় কম, সবটা সাথে সামঞ্জস্য রাখার জন্য, ব্যালেন্স মেনটেন করার জন্য হয়তো ততটা করতে পারেনি, কিন্তু অনেকটা বেশি করেছে গতবারের তুলনায় তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। এবং এটা স্টেটের আইন শৃঙ্খলা মানে মজবুত রাখার জন্য। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিগত বছরের দিকে যদি আমরা একটু পিছিয়ে তাকাই, তাহলে দেখতে পাবো যে এক সময় আমরা দেখতে পেয়েছি একটা বাইক বাহিনীর একটা উত্তাপ, কিন্তু এখন এটা আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের একটা বিশাল সাফল্য, এটা দেখা যাচ্ছে। এইভাবে এটা কিন্তু মানে আপামর জনসাধারণ এই ব্যাপারটাকে খুব ভালোভাবে নিয়েছে, যে অন্তত মানুষ চায় কি, আমি একটু ডাল ভাত খাবো কিন্তু আমি শান্তিতে বাঁচতে চাই। এই জিনিসটা আমার মনে হচ্ছে বর্তমান সরকার অনেকটা গুরুত্ব দিয়েছে। এবং তার সাথে সাথে আমাদের হোম ডিপার্টমেন্টে যারা দায়িত্বশীল অফিসাররা রয়েছেন তারাও ভালো দায়িত্ব পালন করছেন বলে মনে হচ্ছে। সামগ্রিকভাবে দেখলে, আমরা সার্বিকভাবে দেখলে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা অবশ্যই ভালো রয়েছে এবং ভালো কন্ডিশনে রয়েছে, এবং যদি অপরাধের দিক থেকে বলা হয় সেখানে নিচের দিক থেকে ত্রিপুরা 3 নম্বরে রয়েছে এই মুহূর্তে, সেটা বারবার আমরা শুনেছি। এখন কথা হচ্ছে নন্দনবাবু, আমাদের বর্তমান রাজ্যে দেখা যাচ্ছে যে 144 জন নাগরিক পিছু 544 জন নাগরিক পিছু একজন নিরাপত্তা কর্মী রয়েছেন, সেটা কতটা যথেষ্ট? মানে এবারে এই বিধানসভাতে প্রশ্নোত্তর পর্বে সেটা বেরিয়ে এসেছে যে মানে পার 1000 যে এখানে কত 500 কতজন বললেন? 544 জন। এটা অল ইন্ডিয়াতে, কিন্তু অল ইন্ডিয়া যদি আমি স্কেল ধরি তাহলে এটা অনেক বেশি। অর্থাৎ ত্রিপুরাতে পুলিশের আর পাবলিকের যে রেশিও, তাতে পুলিশ অনেক বেশি আছে। আচ্ছা, অল ইন্ডিয়া যদি রেশিও আমি ধরি, হ্যাঁ, এমনিতে কোন স্ট্যান্ডার্ড ইয়ার্ডস্টিক কি আছে যে কতজন প্রয়োজন হয়? স্ট্যান্ডার্ড ইয়ার্ডস্টিক নিয়ে এটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন আপনি একটা আরবান এরিয়া কন্ট্রোল করবেন, আর একটা রুরাল এরিয়া কন্ট্রোল করবেন, আর একটা বর্ডার এরিয়া কন্ট্রোল করবেন, তাহলে রুরাল এরিয়ার জন্য যত পুলিশ লাগবে তার থেকে অনেক বেশি লাগবে আরবান এরিয়া কন্ট্রোল করতে, কারণ এখানে খুব কমপ্লেক্স একটা লাইফ থাকে, বা আপনার ধরুন গাড়ি ঘোড়া, এটা কমপ্লেক্স নাগরিক জীবন, বিভিন্ন ধরনের ইয়ে থাকে। তো এখানে পুলিশের মানে ডেভেলপমেন্টটা যেটা হয় সেটা স্কেল কিন্তু রুরাল এরিয়া থেকে অনেক বেশি হয়। সম্ভাবনা কি বেশি থাকে এখানে? ক্রাইম হওয়ার সম্ভাবনা যেখানে দেখুন, আর যত ক্রাইম হয় তার ধরুন অন্তত 70 to 80% হয় আরবান এরিয়াতে। কারণ এর পিছনে কারণ হলো রুরাল এরিয়াতে জেনারেলি একটু গরিব শ্রেণীর লোকেরাই থাকে,
ওখানে সিসকে চুরি বা ধরুন বার্গলারি বা এরকম ধরনের দুই একটা নারী ঘটিত অপরাধ ছাড়া বিশেষ কিছু হয় না, কিন্তু এই যে হাইটেক যেটা ক্রাইম বা সাইবার ক্রাইম বলুন, যা কিছু বলুন, সেগুলোর উৎপত্তি কিন্তু এই শহরে, অর্থাৎ আরবান যে এরিয়াগুলো আছে সেখানে। কারণ এখানে বিভিন্ন ধরনের ধনী লোকেরা এখানে বাড়ি করে, এরা বিভিন্ন ধরনের টাকা মার্কেটে ঢালে, এবং আপনি টোটাল ইনকামের একটা বিরাট অংশ কিন্তু আমরা কিন্তু আরবান এরিয়াতে খরচ করে ফেলি। রুরাল এরিয়াতে আর কে যায়, বা রুরাল এরিয়া থেকে অনেক সময় চলে আসে আরবান এরিয়াতে। তো আরবান এরিয়াতে যে পুলিশিং, সেটাতে ইন্ডিয়াতে এবং অনেকগুলো সিটি আছে যেখানে কমিশনারেট সিস্টেম চালু করেছে। তো কমিশনার অফ পুলিশ যে আছে, ওনাকে আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ারও দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে? তার পিছনে একটা কারণ হলো যে এখন এই যে ম্যাজিস্ট্রেসি আর পুলিশ, অনেক সময় দেখা যায় একটা 144 বা কারফিউ জারি করতে গেলে এখানে এসপি ডিএম এর কাছে লিখে, ওই মেট্রোপলিটন এরিয়া বা কসমোপলিটন এরিয়াগুলিতে ওই সময়টা পাওয়া যায় না, অর্থাৎ ইমিডিয়েটলি একটা অর্ডার জারি করতে হয় মানে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ ওই যে সময়টা ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যে এটা থেকে অনেক বেশি যে একই কমান্ডে চলবে, কমিশনার সঙ্গে সঙ্গে একটা ডাইরেকশন দিয়ে দেবে যে এখানে 144 করে ওখানে করে সেখানেই করে। সেই জন্য এখানে কমিশনারেট করা হয় এবং একই লোকের কাছে ল অ্যান্ড অর্ডার প্লাস ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া থাকে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল নয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া থাকে। তো সেভাবে পুলিশকে কিন্তু স্বাধীনতার পরে আজকে এত কলেবর বৃদ্ধি পেয়েছে পুলিশের, যে সেটা ব্রিটিশ আমলের যে পুলিশ ছিল সেই পুলিশে 1861 যে পুলিশ অ্যাক্টে চলতো, এখন প্রত্যেকটা স্টেটে তার নতুন করে পুলিশ অ্যাক্ট তৈরি করেছে। ত্রিপুরাতে পুলিশ অ্যাক্ট হয়েছিল 2007-এ, ত্রিপুরা পুলিশ অ্যাক্ট সেখানে। এবং এই রিসেন্টলি যে নিউ ক্রিমিনাল ল হয়েছে, অর্থাৎ বিএনএস, বিএনএসএস এবং বিএসএ, সেখানে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস ধরা আছে। যেমন ক্রাইম কনভিকশন, আপনি যেটা বললেন যে ক্রাইম কেন কনভিকশন হচ্ছে না, কনভিকশন নেওয়ার পিছনে কিন্তু ব্রিটিশ আইন সর্বাঙ্গে দায়ী। কিরকম? পুলিশের কাছে কোনো এনি স্টেটমেন্ট গিভেন টু পুলিশ ইজ নট অ্যাডমিসেবল ইন দ্য কোর্ট, অর্থাৎ কোর্টে সেটা গ্রাহ্য হবে না। এখন সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য কি করা হয়েছে যে না, তুমি তোমার যে স্টেটমেন্ট গুলো রেকর্ড করবে, যে সিজার লিস্টটা করবে, যখন চার্জ করে সবগুলো তুমি ভিডিওগ্রাফি করবে, এবং ভিডিওগ্রাফি ইজ ম্যান্ডেটরি, অডিও ভিডিও। এবং ওই অডিও ভিডিওতে আমি যে কোশ্চেন গুলো করছি সেগুলো কিন্তু ইনকোড হয়ে যাচ্ছে। যেমন আগে কি হতো, থানার অনেক সময় অফিসাররা কি করতো, যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস সিজ করলো কোন একটা বাড়ি থেকে, ওখানে কোনো সিজার উইটনেস পাচ্ছে না, কেউ সাক্ষী দিতে রাজি হচ্ছে না, থানাতে ওদের কিছু লোক ছিল বাধা ধরা, এ ডেকে বলতো এখানে এটা সই করতো, কিছুই বলতো না ওকে যে কোথায় কিভাবে কখন চুরি করেছে। তো এই লোকটা যখন সাক্ষী দিতে যেত, ডিফেন্স লয়ার যখন প্রশ্ন করতো যে এই যে জিনিসগুলো সিজ হয়েছে সেগুলো কি তুমি দেখেছো কিভাবে, বলে আমি তো কিছুই দেখিনি, আমাকে শুধু এসে বলেছে সই দিতে, আমি সই দিয়ে দিয়েছি, কেস ইজ লস্ট। আপনি দেখুন আরেকটা খুব আতঙ্কের ব্যাপার আমি আপনাকে বলছি আর কি, আপনারা বোধহয় জানেন যে আমাদের যতগুলো সোশ্যাল ক্রাইম হয় বা যতগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়, সেখানে যদি আমি কগনিজেবল অফেন্স যদি ধরি যে 100টা হয় কোন একটা থানা এলাকায়, তার মধ্যে অনলি 30-40% পুলিশ স্টেশনে রিপোর্ট হয়। 100%-এর মধ্যে 32% পুলিশ স্টেশনে রিপোর্ট হয়। আবার এই যে 32-40% যেটা বললাম, সেটাকে যদি 100% ধরি, তার মধ্যে মাত্র 30% রেজিস্ট্রি হয় এফআইআর। এরপরে আবার এই যে 30% রেজিস্ট্রি হয়, সেটাকে যদি 100% ধরি, তার মধ্যে মাত্র 15-20% কনভিকশন হয়। আপনি যদি সেটাকে 100 সোশ্যাল ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ধরেন, তাহলে জিরোতে চলে যাবে আপনার মানুষের বিচার, এই যে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম যেটাকে আমরা বলি। আপনি দেখুন না, এই যে আপনি যেটা মার্ডার কেসের কথা বললেন, এখানে একটা অবশ্যই তথ্যটা আমি তুলে ধরতে চাইবো। এখানে যেটা প্রশ্ন উত্তর পর্বে যেটা তথ্য এসছে যে কনভিকশন রেটের ব্যাপারটা, যে বিধানসভা একটি তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে 30টি খুনের মামলায় 39 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাত্র একজনকে মাননীয় আদালত কর্তৃক সাজা দেওয়া হয়েছে। কেন সাজা দেওয়া হয়নি বলি, এটা আপনাকে এখনো বা চলছে হয়তো, কেন আমি আপনাকে বলি। একটা হলো আমাদের একটা দীর্ঘসূত্রিতা, এই যে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম আছে ইন্ডিয়াতে, সেটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি একটা দীর্ঘসূত্রিতা। কিরকম দীর্ঘসূত্রিতা?
প্রসিকিউশন উইটনেসদের ডাকা হবে, একে ডাকা হবে, টেরকা হবে, ক্রস এক্সামিনেশন, মানে এর কোনো আর শেষ নেই। তারপরে যখন যাবে তখন উইটনেসটা অনেকটাই হতাশ হয়ে যায়। যে লোকটা বিচার চাইছে দীর্ঘদিন ধরে, সেও আর এখন এটা নিয়ে ইন্টারেস্টেড হয় না। কারণ আমি যদি আমার একটা কেউ ক্ষতি করে ফেলে, 5 বছর লড়াই করার মতো ক্ষমতা, মানে এই যে লক্ষ্য রাখা যে আমার কেসটা কোন দিন বিচার পাবো, সে ধৈর্য হারিয়ে ফেলে। উইটনেসরা অনেকদিন আগে যখন ভেবেছিল যে আমি এই সাক্ষীটা দেব এর বিরুদ্ধে যাতে জেল হওয়ার জন্য, 3 বছর 4 বছর পরে যখন ওকে ডাকে, তখন ও ভাবে 3-4 বছর চলে গেছে আর এখানে আমি এখন শত্রু হয়ে গেলাম, ও কিন্তু তখন কিন্তু নেগেটিভ একটা স্টেটমেন্ট দেবে। ওকে, এই কারণে ম্যাক্সিমাম কেসগুলো কেস হয়েছে ইমিডিয়েটলি ট্রায়ালের ব্যবস্থা করে তদন্ত এখন কিছুটা করা হয়েছে। এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট গুলো করা হয়েছে, এখানে কাদের করা হয়? ফাস্ট ট্র্যাক কোর্টে তো আর মার্ডার কেসে তো হয় না। এখন যেখানে হচ্ছে যেটা এবার নতুন যেটা করা হয়েছে, যে কোন কোর্ট যখন সেশনস ট্রায়াল করবে, আমাদের তো এই যে মার্ডার কেসগুলো সেশনস ট্রায়াল কেস, অর্থাৎ সেশন জজ ছাড়া এগুলো বিচার করতে পারে না, সেখানে এখন বলা হয়েছে মাত্র 2টো অ্যাডজার্নমেন্ট হবে। আচ্ছা, এখন যেমন উকিল ওর সুবিধা নেই, না স্যার আজকে আমি পারছি না, এভাবে দিনের পর দিন ডেট দিচ্ছে। সেটা কিন্তু এবার নিউ যে বিএনএসএস, মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেখানে বলা আছে যে না, ম্যাক্সিমাম 2 অ্যাডজার্নমেন্ট ইজ অ্যালাউড, এর বেশি তুমি পাবে না। তাহলে আরেকটা কথা, দীর্ঘদিন ধরে 8,000-10,000 কেস ত্রিপুরাতে আছে সাইনেডাই করে। কিরকম কেসগুলোতে? পলিটিক্যাল কেস বা কত রাজনৈতিক কেস, কেউ এটা কেউ করতে চাচ্ছে না, ফেলে রাখো। এই যে ফেলে রাখো, সাক্ষীরা আসছে না, আসছে না, দীর্ঘদিন ধরে আসামি অ্যারেস্ট হচ্ছে না, তখন কোর্ট কি করে? এগুলোকে সাইনেডাই করে ফেলে রাখে। এরকম কেস আছে অন্তত 12,000 ত্রিপুরাতে। এখন যেটা বলা আছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ একুশডো কিন্তু ট্রায়াল করা যাবে। আগে সেটা ছিল না, আগে ছিল যে আমার বিরুদ্ধে যে বিচারটা চলবে আমার প্রেজেন্ট থাকতে হবে, আমার সামনে হতে হবে। সেই কারণে যতদিন ধরে আসামি অ্যারেস্ট না হচ্ছে ততদিন ধরে পুলিশের ওই ট্রায়ালটাকে কন্ডাক্ট করার কোনো স্কোপ ছিল না। আচ্ছা, নিউ লতে বলা আছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ দি অ্যাকিউজড, মানে অভিযুক্ত গ্রেফতার না হলেও চলবে, কেস চলবে, ওর বিরুদ্ধে ট্রায়াল হয়ে ওর সাজা হয়ে যাবে, যেদিন ও ধরা পড়বে সিধা জেলে। ওকে, এটা কিন্তু খুব ভালো করেছে। নাম্বার 2 যেটা ভালো করেছে, যে বিভিন্ন কেসে যখন এভিডেন্স নেওয়া হবে, স্টেটমেন্ট রেকর্ড হোক, জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হোক, কোন একটা র্যাপ কেসের স্টেটমেন্ট রেকর্ড করা হোক, একিউজ যে স্টেটমেন্ট রেকর্ড করা হোক, সবটা ভিডিওগ্রাফি হবে, অডিও ভিজুয়াল হবে, এবং ওই অডিও ভিজুয়ালে যে তদন্তকারী যে কোশ্চেন গুলো করবে সেগুলো ইনক্লুডেড হয়ে যাবে। মানে স্কোপ অনেক বেড়ে গেছে, তদন্ত খুব ভালোভাবে করা, এবং এখান থেকে কিন্তু আসামি ছুটতে পারবে না। এখানে স্যার আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই যে কনভিকশন রেট কম হওয়ার পেছনে যে মূল কারণটা, যে বারবার যেটা একটা অভিযোগ আসে যে পুলিশ কেসটাকে সাজায় এমন ভাবে, যেটা কিছুটা আপনিও বললেন যে সেখানে গিয়ে সেটা কেসটা ক্লোজ হয়ে যায়, সেটা ডিসমিস হয়ে যায়, কেসটা পুলিশ সাজায়, বারবার পুলিশের দিকে আঙ্গুল আসে। যেমন সেটা সাক্ষী প্রমাণই হোক বা প্রমাণ যেগুলো হয় সেগুলো হয় না, পুলিশ ঠিকভাবে জোগাড় করে না, বা 1 মাস পরে এমন এমন কিছু রিপোর্ট নিয়ে আসে যেগুলোর কোনো ভ্যালু নেই। এখন সেই জায়গাটা একটু জানবো যে এই যে আমাদের নতুন যে ফরেন্সিক ভ্যান প্রদান করা হয়েছে, 5টি চালু করা হয়েছে, 5টি জেলায় চালু করা হয়েছে, আগে 3টি জেলায় ছিল। উত্তমবাবু, প্রথম কথা হচ্ছে যে আপনি ফরেন্সিক ইউনিভার্সিটির সঙ্গে ওএসডি, সেখানে ওএসডি ছিলেন। এখন একটা কথা আমরা জানতে চাইবো যে বিভিন্ন অপরাধ দমনে প্লাস অপরাধী চিহ্নিতকরণে ফরেন্সিক ল্যাব এবং ফরেন্সিক ভ্যানের কি ধরনের ভূমিকা থাকে? অবশ্যই, তার আগে যাওয়ার আগে আমি বলতে চাইছি, এই যে ত্রিপুরা যে ক্যাম্পাসটা হয়েছে এখন রিসেন্টলি, এই ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস যেটা হয়েছে, সেখানে আমি কিছুদিন করেছিলাম আফটার রিটায়ারমেন্ট। মানে রুলিং গভর্নমেন্টের কিন্তু ভূমিকা, খুব ভালো ভূমিকা ছিল বা আছে, যে এই সমস্ত এখন তো বিভিন্ন ধরনের আধুনিক ক্রাইম, যেটা মানে নিউ এজ ক্রাইম, ইয়েস, টেকনোলজি যেভাবে ডেভেলপ করছে, সেই টেকনোলজি গুলোকে যারা ক্রাইম করছে তারা তাদের মতো করে ব্যবহার করছে, করে এখনের ক্রাইম গুলো খুব মডার্ন ক্রাইম, মানে এটাকে শনাক্ত করা খুব কঠিন হয়ে যাচ্ছে। সেটাকে মাথায় রেখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন রিকোয়েস্ট স্টেট গভর্নমেন্ট একটা ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস বলে একটা চালু করেছে, যেটা 2022 সালে চালু মানে হয়েছে, যেটা একটা ট্রানজিট ক্যাম্প হিসাবে এখনো আছে এটা, কিন্তু 2022 সালে এটা শ্রীনগরে তার একটা প্রায় 50 একর জায়গা নেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্ট দিয়েছে। কি কারণে? একটা ভালো ক্যাম্পাস তৈরি হবে। এখন যে নতুন নতুন যে সমস্ত ক্রাইম হচ্ছে
কারণ এগুলোকে ভালোভাবে ট্রেনিং, মানে পুলিশ প্রশাসন যদি এগুলোর সাথে এই নতুন ক্রাইম যেগুলি হচ্ছে, নতুন টেকনোলজি ইউজ করে যে সমস্ত ক্রাইম হচ্ছে, সেগুলোকে ট্যাকেল করার জন্য তার সাথে ক্রাইম ধরার জন্য টেকনোলজিকেও ডেভেলপ করতে হবে। এটাকে মাথায় রেখেই এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এখানে চালু করা হয়েছে। যদিও একটা ত্রিপুরা স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বলে একটা ইয়ে রয়েছে এখানে, এবং ইদানিং আমি বলবো, মানে নির্দ্বিধায় বলতে পারি, এটা একটা বিশাল বড় পদক্ষেপ বর্তমান গভর্নমেন্ট যেটা নিয়েছে, যে স্টেপটা নিয়েছে, ভেরি 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 গুড ফর টু ফেস দ্য মডার্ন ক্রাইম। যে মোবাইল, যে ওয়েল ইকুইপড মোবাইল ভ্যান বেসিক্যালি কি করবে? মানে আমরা আগেও দেখেছি 3টে ছিল, ভ্যান ছিল, আরো 5টা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে থাকবে। মানে এই মোবাইল ভ্যানটার ভিতরে সমস্ত কিছু সাজানো হয়েছে, সমস্ত কিছু থাকবে। যদি কোনো র্যাপ কেস হয়, তাকে কি করে শনাক্ত করতে হবে সেটারও প্রভিশন এখানে থাকবে। আপনার ব্লাড কালেকশন কি করে যেখান থেকে করতে, স্পট থেকে, সেটা কি করে সমস্ত ব্যাপারগুলো এভিডেন্স কালেক্ট করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু এর মধ্যে অ্যাভেলেবেল। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, ইমপ্লিমেন্টেশন তৈরি করছে, কিন্তু যাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন না করেন, অর্থাৎ এই যে টেকনোলজি যেটা হচ্ছে এখন দিতে হবে, এই যে মডার্ন ভ্যানগুলি দেওয়া হয়েছে, এই ভ্যানগুলো এখন পুরনো টেকনোলজি দিয়ে চলবে না। এখন নতুন নতুন যে সমস্ত ছেলে মেয়েরা নতুন নতুন টেকনোলজি শিখে এসছে তাদের, কারণ এখানে আমি যেটা আমি দেখেছি, এই যে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে হয়েছে, আপনি বলতে পারেন এখানে মোর দেন 95% কন্ট্রাকচুয়াল স্টাফ। ওকে, তো এই সমস্ত স্টাফ দিয়ে একটা ইউনিভার্সিটি কখনোই চলতে পারে না। ওকে, এটার উপরেও আমি বলবো। ওকে, আমরা সেই বিষয়টাতে আসবো। আমাদের সেখানে বিভিন্ন যে শূন্য পদগুলো রয়েছে, যে তথ্য উঠে এসছে, সেগুলো পূরণ করাটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে নন্দনবাবু, মোবাইল ভ্যান নিয়ে আপনি কিছু বলছিলেন। মোবাইল ভ্যান নিয়ে আমি যেটা বলছি, মোবাইল ভ্যান যে এই যে 8টা বা আগে 3টে ছিল, এখন নতুন 5টা। এখানে কিন্তু একটা চট করে মোবাইল ভ্যান স্টেট গভর্নমেন্ট দেয়নি কিন্তু। অর্থাৎ যে কোনো স্টেটে এবার নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেখানে একটা নতুন বেশ কিছু ধারা সংযোজন করা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে, যে 7 বছরের উপরে যেসব মানে অপরাধ আছে, যেসব অপরাধের শাস্তি 7 ইয়ার্স এন্ড অ্যাবাভ, এখানে যে পুলিশ স্টেশন যে ওসি আছে, সে ওই কেসে সঙ্গে সঙ্গে ফরেনসিক এক্সপার্টকে রিকুয়েশন দেবে। ওকে, ফরেনসিক এক্সপার্ট সিন অফ ক্রাইমে যাবে, ওর ফরেনসিক যা যা কিছু কালেক্ট করা সেগুলো ওখান থেকে করবে, এবং দিস ইজ ইন সাম কেসে দিস ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, সেখানে আবার আরেকটা কথা বলা আছে, যদি কোনো স্টেটের বা কোনো ডিস্ট্রিক্টের যদি নিজস্ব তার না থাকে, ফরেনসিক ল্যাবরেটরি না থাকে, তাহলে পাশের রাজ্য থেকে নিবে। আচ্ছা, মানতেই হবে। হ্যাঁ, ওকে। অর্থাৎ এই যে আপনি যেটা বলছেন যে এই যে হঠাৎ করে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের যদি একটা মানে সদিচ্ছা না থাকে তাহলে হয়তো এটা দেরি হতো, কিন্তু আইনের সঙ্গে সঙ্গতি রেখে নতুন যে আমি ফরেনসিক এই যে ল্যাবরেটরি আছে, সেখানে প্রায় 20 জনের মতো সায়েন্টিস্টকে আমি 3 দিন ক্লাস করিয়েছি এই যে শিপার্ডে। ওকে, ওখানে ডক্টর ইসেস প্রতিয়ারি বলে একজন আছে, উনিও অ্যাটেন্ড করেছিলেন আমার ক্লাসে। ওখানে নতুন যে নিউ ক্রিমিনাল লতে যে ফরেনসিকের যে প্রভিশন গুলো, এক্সামিনেশন গুলো আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ওদের আছে, মেডিকেল অফিসারদের আছে, নানা ধরনের নতুন সংযোজন করা হয়েছে। তো এখানে মেইন একটা হলো 7 ইয়ার্স এন্ড অ্যাবাভ যদি এমন ধরনের কোনো ক্রাইম হয় যে ক্রাইমে থানার ওসি মনে করে যে না এক্ষুনি আমার ফরেনসিক এক্সপার্টকে রিকুয়েশন দিতে হবে, তাহলে উনি এটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, আগে আমরা কি করতো, ওই কোন ধরনের যদি এক্সিবিট কালেক্ট হতো, ব্লাড বা যে কোনো ধরনের স্যাম্পল কালেক্ট হতো, এগুলোকে প্যাকিং ট্যাকিং করে ওটা ওখানে সিজিএম এর বা এসডিজিএম এর নিয়ে ওখানে পাঠিত, ওরা একটা রিপোর্ট দিয়ে দিত। নাও ইট হ্যাজ বিন মেড ম্যান্ডেটরি অন দি পার্ট অফ দি পুলিশ। ওকে,
ওসি ইজ টু সেন্ড রিকুইজিশন টু দি ফরেনসিক এক্সপার্ট। আবার একটা কথা বলা আছে, কত গুরুত্ব দিয়েছে যে তোমার এখানে যদি ফরেনসিক ল্যাবরেটরি না থাকে, ইউ ক্যান টেক হেল্প ফ্রম দি নিয়ার বাই যে স্টেট আছে ওটার থেকে। মানে করতেই হবে, করতে হবে। তার মানে এর ইনকনসিকুয়েন্স বা ইন ফার্দারেন্স অফ দ্যাট এখানে কিন্তু এই যে মোবাইল ভ্যানগুলি দেওয়া হয়েছে, 3টে ছিল, এখন যাতে আমার পাশের জায়গা থেকে নামতে হয়। যদি কোনো ক্রাইম হয়, সাবরুমে যদি কোনো ক্রাইম হয়, সেই ক্রাইমটা নিশ্চয়ই সে এখান থেকে রিকুইশন দিলে কতক্ষণ সময় লাগবে ওখানে যেতে। রিকুইশন দিল হয়তো সকাল 8টায়, এর রওনা দিল 9টায়, দেখা গেল বিকাল 5টা, ততক্ষণে কিন্তু এই যে এভিডেন্স গুলো আছে যেগুলো টেন্ড টু ডিকে, বিশেষ করে বায়োলজিক্যাল যে এভিডেন্সটা আছে, বায়োলজিক্যাল এভিডেন্স বা ফ্লুইড যে কোনো টেন্ড টু ডিকে, নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এগুলো করা হয়েছে। ওকে, এখন যে প্রশ্নটা তুলছিলেন উত্তম বাবু, যে ইমপ্লিমেন্টেশনটা কতটা সঠিকভাবে হবে, এই যে মোবাইল ভ্যান তো দেওয়া হয়েছে, বা আমাদের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি রয়েছে ত্রিপুরা ক্যাম্পাস, এখন সব ফ্যাসিলিটি তো রয়েছে, গভর্নমেন্ট সব রকম ফ্যাসিলিটি তৈরি করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন নিয়ে কিন্তু বরাবরই একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আমরা এখানে এই বিধানসভা এবারে যে বাজেট অধিবেশনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে বেরিয়ে এসছে যে বিভিন্ন শূন্য পদ, যেটা নিয়ে কিন্তু বিরোধীরা বারবার সোচ্চার হচ্ছে, বিভিন্ন দপ্তরের শূন্য পদের মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ। এখানে আমি একটা কথা বলে রাখছি, আপনি খুব গুরুত্বপূর্ণ, আপনি একটু শুনুন। দেখুন, লাস্টে এক্সট্রিমিস্ট প্রবলেম, ইনসার্জেন্সি প্রবলেম যখন ত্রিপুরায় ছিল, তখন থেকে কিন্তু পুলিশের কাজের সেপারেট ডাইমেনশনে চলে গেছে। অর্থাৎ এখন পুলিশকে অনেক কিছুই ভেবে নতুন নতুন সব হার্ডওয়্যার এসছে, আর্মস এসছে। এখন একটা জিনিস দেখুন, এই যে উনি যেটা বলছেন কিন্তু কারেক্টলি বলেছেন, তখন প্রচুর এনভিডি কিনা হয়েছিল, নাইট ভিশন ডিভাইস, অর্থাৎ ঘন অন্ধকারে আমি দেখতে পাবো, এগুলো কিনা হয়েছিল। কেনা হয়েছিল বাইনোকুলার, অত্যাধুনিক বাইনোকুলার সব কেনা হয়েছিল, একটা দুটো নয়, এটা মডার্নেশন অফ পুলিশ ফোর্সের টাকা দিয়ে কেনা হয়েছিল। একই সঙ্গে কেনা হয়েছিল ড্রাগন লাইট। ড্রাগন লাইট মানে এমন একটা লাইট যেটা আমি এমনি মেরে দিলে পুরোটা দিনের মতো হয়ে যায়। এখন এই যে ড্রাগন লাইট বলুন, এনভিডি বলুন, এই যে বাইনোকুলার বলুন, এগুলো কিন্তু খুব হাইলি সেন্সিটিভ। এগুলোকে যে মেনটেন করতে হলে বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে, যে তুমি এটার ভিতরে একটা দেবে, কি ধরনের একটা মেডিসিন আছে, এটা লাগিয়ে দেবে, না হলে আস্তে কিছুদিন পরে দেখা গেল গাদায় গাদায় ড্রাগন লাইট নষ্ট হয়ে গেছে, এনভিডি গুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তখন আমরা বারবার বললাম যে পুলিশে তার বেসিক ট্রেনিং করে, প্যারেড পিটি করে, হাতিয়ার চালানো শিখে, এই টেকনিক্যাল গুলো তুমি আলাদা ফোর্স তৈরি করবে। পুলিশের থেকে স্ক্রিনিং করে যাদের এই ধরনের ক্যাপাবিলিটি আছে, তার মধ্যে পটেনশিয়ালটা আছে, তাকে নিয়ে গিয়ে তুমি আলাদা করে তাকে ট্রান্সফার করবে না। এখানে সবচেয়ে সমস্যা। আজকে হয়তো একটা লোককে ট্রেনিং করিয়ে আনলো, দেখা গেল দুদিন পরে বলে আর এখানে বসে বসে খাচ্ছে, ওই সামান্য বুদ্ধি করে দাও, দেখা গেল ইউজলেস। 3.5 বছরের ফিঙ্গারপ্রিন্টের ট্রেনিং করিয়ে আনলো দুজন অফিসারকে, আমি জানি এদের একজনকে দামছড়া থানা, একজনকে এরা কি কাজে লাগে। এই যে কমন ভাবে ইউজ করা হচ্ছে, বলেছেন যে আমাদের এখন দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, যে নতুন নতুন যে হার্ডওয়্যার গুলো আসছে সেগুলোর জন্য আমার দরকার হলে পাবলিক সার্ভিস কমিশনের নতুন পোস্ট ক্রিয়েট করতে হবে। এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমি তো কদিন আগে ডিগ্রি করেছিলাম যে বিটেক ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে বিটেককে তুমি ডাইরেক্ট ডিএসপি তে দাও, ডাইরেক্ট ডিএসপি তে তুমি ওকে তৈরি করো, সাইবার ক্রাইম গুলো এরা তদন্ত করবে। যে লোকটা টিপিএস এ ঢুকেছে, বিএ পাস করে বা এমএ পাস করে, কি ইঞ্জিনিয়ারিং করে, সে হঠাৎ করে পুলিশের ডিউটি করার জন্য সে ঢুকেছে, হঠাৎ করে ওকে বললো সাইবার ক্রাইম তদন্ত করতে, হি ইজ নট ট্রেইনড। কিন্তু উনি আরেকজনের উপর নির্ভরশীল হবেন, একজনকে দেখি 10 টাকা করার জন্য যাবে নাকি, কিন্তু কি হবে, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সেরকম ঘটনা কিন্তু পুলিশে হচ্ছে, কিন্তু স্পেশাল কোনো ফোর্স তৈরি করছে না। ওকে, আমরা আছি। অবশ্যই উত্তমবাবু যেটা বলছিলেন যে কন্ট্রাকচুয়াল বেসিসে 95% কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছেন ফরেনসিক ইউনিভার্সিটিতে, সেখানে আমরা দেখছি পুলিশের শূন্য পদ এবারের বিধানসভায়, মানে বাজেট অধিবেশনে যে তথ্য উঠে এসছে, পুলিশে 7,515টি পদ, শূন্য পদ ফাঁকা খালি রয়েছে, টিএসআর এ 2,405টি এবং ফায়ার সার্ভিসে 434টি শূন্য পদ রয়েছে। উত্তমবাবু, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে প্রথমে যেটা বলবো যে আমাদের প্রেজেন্টলি যিনি হোম মিনিস্টার অর্থাৎ চিফ মিনিস্টার, উনি আমার যেটা সাধারণ দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, উনি এই সমস্ত ব্যাপারগুলো, বিশেষ করে এই সমস্ত ক্রাইম, মানে যে ধরনের ক্রাইমই হোক, যে মারপিটই হোক বা অন্য ধরনের ক্রাইমই হোক, উনি এগুলোকে বরদাস্ত করেন না।
উনি সমস্ত ধরনের বরদাস্ত করেন না। ইদানিং কালে আমরা পত্রপত্রিকায় দু একটি সম্পর্কে, এডুকেশনাল ইনস্টিটিউশন সম্পর্কে এই যে দুর্নীতির যে সমস্ত খবরাখবর আমরা পাচ্ছি, এটা থেকে উনি যেটা দেখতে পাচ্ছি, উনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছে যে এগুলির সাথে কম্প্রোমাইজ করা হবে না। সেদিকে রেখে আমি বলছি যেটা, এই কারণে উনি সমস্ত ইনফ্রাস্ট্রাকচার উপরে জোর দিয়েছেন। আমি বলবো হ্যাঁ, জোর দিয়েছেন, খুব ভালো ভালো উনি স্টেপ নিয়েছেন, এটা খুবই প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে যেটা করা দরকার সেটা হলো এই যে মোবাইল ভ্যানটা করা হলো, ইন্ট্রোডিউস করা হলো রিসেন্টলি, ওয়েল ইকুইপড মোবাইল ভ্যান অলরেডি বিন ইন্ট্রোডিউস 8 নাম্বারস, তাকে অপারেট করার জন্য এখন আমি যদি সাধারণ একজন যে লেখাপড়া জানা সাধারণ যদি দিয়ে তার উপরে দায়িত্ব দিই, অর্থাৎ বা ওল্ড এজের কারোর উপরে আমি দায়িত্ব দিই, তাহলে তো ওই দিকটাকেও বর্তমান সরকারকে ঠিক সাইবার ব্যানের জন্য অভিজ্ঞতা তো নিশ্চয়ই প্রয়োজন, তার সঙ্গে টেকনোলজিক্যালি আপগ্রেডেড কাউকে প্রয়োজন লাগবে। এবং এখন নতুন নতুন বিভিন্ন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, সমস্ত যে সমস্ত ছেলে মেয়েরা বেরিয়েছে, তাদের ইমিডিয়েট যে যেখানে মানে এই সমস্ত অর্থাৎ দেখে তাদেরকে, আমার মনে হয় যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হচ্ছে, যে জিনিসগুলো আমি যে একটা ইকুইপমেন্ট আমি এটা এখানে ইন্ট্রোডিউস করেছি, তাকে অপারেট করার জন্য সেই ধরনের সুইটেবল পারসন মাস্ট বি রিক্রুটেড। ওকে, আদারওয়াইজ আমি সফলতা পাবো না। ওকে, আপনাদের দুজনেই একই রকম বক্তব্য। অবশ্যই যেখানে বা আপগ্রেডেশন চলছে এবং সেখানে স্বরাষ্ট্র দপ্তরে, পুলিশে আরো বেশি আপগ্রেডেশন প্রয়োজন রয়েছে এবং সব দিক থেকে আপগ্রেডেশন প্রয়োজন রয়েছে। আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। নন্দনবাবু, একটা ছোট্ট জায়গা, আপনি আগেও আমাদের বিভিন্ন টকশোতে এই জায়গাটা আলোকপাত করেছিলেন। যেহেতু আমাদের আশপাশে অস্থিরতা চলছে, আমাদের ইন্টারন্যাশনাল অস্থিরতা চলছে, আমরা দেখছি 2024 সালে, এটাও কিন্তু বিধানসভায় এই বাজেট অধিবেশনে উঠে এসেছে যে 2024 সালে 17টি দেশি বন্দুক সহ মোট 26টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এটা কতটুকু উদ্বেগজনক? কেন এটা 2023-এ যদি এটা আরো অনেক বেশি ছিল সংখ্যায়। আমি একবার একটু বলে দিই, 2023 সালে 25টি দেশি বন্দুক, ফ্যাক্টরিতে তৈরি বন্দুক 2টি, এভাবে মানে পিস্তল 2টি, 7.65 পিস্তল 6টি, এভাবে অনেকগুলো আগ্নেয়াস্ত্র 2023-এ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এবার কিন্তু আটক করা হয়েছে একটু কম, মানে 26টি বেআইনি আগ্নেয়াস্ত্র। এটা কতটা উদ্বেগজনক? এটা কোনো উদ্বেগজনক নয়। আচ্ছা, অর্থাৎ পাহাড়ি এলাকাতে তো আমরা যখন যেতাম তখন কিন্তু পাহাড়ি এলাকাতে অনেক মানে বাড়ি ঘরে দেখতাম তারা নিজেরাই তৈরি করে ফেলতে পারতো কিভাবে। আচ্ছা, এরপরে এই যে এসবিবিএল, যেটা সিঙ্গেল ব্রিজ ব্যারেল লোডিং, বা ডিবিবিএল যেটা ডাবল ব্যারেলের, এই যে এগুলো এখন মডার্ন যুগে এগুলো নিয়ে এগুলো মানে বাচ্চারা এগুলোকে মানে ভাবে যে এগুলো কোনো ডেঞ্জারাস নাই। অর্থাৎ যেখানে হাতে মানে আপনাদের রেড করিডোরে AK-47, AK-74 এর মতো অত্যাধুনিক বা রিসেন্ট যে এই যে রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মণিপুরে যেখানে প্রকাশ্যে কুকি বিদ্রোহীরা এই যে আপনার অত্যাধুনিক M16 রাইফেল বা M4 এসব ধরনের অত্যাধুনিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এই গাদা বন্দুক নিয়ে আলোচনা করাটা একদম কোনো আতঙ্কিত ব্যাপার নয়, কোনো কিছু নয়। এগুলো দিয়ে বড়দের শিকার টিকার কিন্তু একটা করতে পারে। কোনটা আমাদের জন্য খুবই ডেঞ্জারাস সেটা হলো যদি কোথাও কোনো পার্শ্ববর্তী রাজ্যে, যেমন আমাদের যে মায়ানমার, বা সেখানে এই যে ধরুন এই যে বিদ্রোহী গোষ্ঠীগুলি যেভাবে হিউজ আর্মসে ওদের কাছে আছে, এবং এখানে ওয়ার স্কেলের কিন্তু ওদের কাছে অস্ত্রশস্ত্র আছে, এর মধ্যে ধরুন এই যে RPG-7 এগুলো আছে, তো সেগুলো নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। আরেকটা জিনিস হলো উনি যেটা বলছেন যে আমাদের যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে কিন্তু প্রচন্ড রকমের উনি কিন্তু স্ট্রিক্ট, উনি জিরো টলারেন্স। হ্যাঁ, জিরো টলারেন্স। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে যে যা কিছু করুক না কেন উনি কিন্তু বলে যে আইনের পথেই চলবে, অর্থাৎ আইন যাতে মানে ভালোভাবে তদন্ত করা হয়, তদন্ত করে যাতে যদি প্রকৃত দোষী হয় তার বিরুদ্ধে যাতে একটা এক্সাম্পলারি যাতে পানিশমেন্ট দেওয়া হয়। তো সেভাবে দেখতে গেলে আমরা উই আর সেফ। আমাদের এমন কোন মানে ল অ্যান্ড অর্ডারের কোন ত্রিপুরাতে এত কোন ধরনের একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়নি এখনো যে আমাদের আতঙ্কে থাকতে হবে। হ্যাঁ, এটাকে আরো একটু ইমপ্রুভ করানোর দরকার।
অলরেডি শুরু হয়েছে শহর কেন্দ্রিক, অর্থাৎ গ্রামের মধ্যে এটাকে ছড়িয়ে যেতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ প্রশাসনের স্বচ্ছতা নিয়ে তো বিভিন্ন অভিযোগ থাকে এবং বিভিন্ন অভিযোগ এখনো রয়েছে। সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে মানে দ্রুত ও সঠিক পদক্ষেপের প্রত্যাশা করে, কিন্তু পুলিশ তার ভূমিকা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করে? হ্যাঁ, এখানে পুলিশের একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। এই মাইন্ডসেটের ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা মানে লিগেসি যেটা পেয়েছে ব্রিটিশ আমল থেকে, এবং তারপরে ওর কাছে কি আছে, একটা আইনের ক্ষমতা আছে এবং একই সঙ্গে ওর অস্ত্রের ক্ষমতা আছে। এই দুটো ক্ষমতার কাছে একটা লোক যখন থানায় যায় কোন একটা কিছু কমপ্লেন লজ করতে, তখন দেখা যায় অন্য অফিসের মতো না। অন্য অফিসে গেলে সে অনেক কিছু বলে দিতে পারে, ধমক টমক দিতে পারে, কারণ জানে ও আমাকে মারতে পারবে না, আমি ওকে মারতে পারি। কিন্তু ওখানে তো অস্ত্রবল আছে, আইনগত আছে। এই কারণে মানুষের সঙ্গে এখনো যেরকম ধরনের একটা ক্লোজনেস আসার কথা, পুলিশ মানুষের বন্ধু, মানুষ আর পুলিশের যে পুলিশ পাবলিক ইন্টারফেস, সেগুলো কিন্তু এখনো সেরকম একটা আশানুরূপ কোন একটা জায়গায় আমরা পৌঁছতে পারিনি। এখনো পুলিশকে কিন্তু মানুষের সন্দেহ চোখে অনেক জায়গায় দেখছে। হ্যাঁ, পুলিশের অনেক বন্ধু আছে এবং বিশেষ করে ইয়ংস্টার যারা আছে তারা কিন্তু পুলিশের অফিসারদের কিন্তু এখন বিভিন্নভাবে সাহায্য করছে। আমাদের প্রয়াস প্রোগ্রামগুলো আছে, সেগুলোতে তারাও পার্টিসিপেট করে। এরপরেও হয়তো দু একজন পুলিশের কারণে, দেখুন একটা জিনিস আমি আপনাকে বলছি, একটা জঙ্গল থেকে যদি 1000 গাছ কেটে ফেলে, সেটা পাবলিকের কনসার্ন নয়, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার। ফরেস্ট ডিপার্টমেন্ট তদন্ত করবে জঙ্গল থেকে কে বা কারা 1000 গাছ কেটে ফেলেছে। কিন্তু একটা লোক শহরে খুন হোক, একটা লোক শুধু, তখনই কিন্তু এটা বিরাট মানে নানা ধরনের এই যে পলিটিক্যাল বা, তো পুলিশের কাজটা হলো যে তোমাকে 100% ঠিক থাকতে হবে। আদার ডিপার্টমেন্টে যখন 60-70% যখন তার ইমপ্লিমেন্টেশন হয়, বলে এটা খুব ভালো ডিপার্টমেন্ট আছে, কাজ করছে, হ্যাঁ 60-70% আর পুলিশে 99.99% করলো তো ওই যে 0.1% করতে পারলো না, এটা কিন্তু মেজর একটা ক্রিটিসিজমের মধ্যে চলে আসে পুলিশ ফোর্স। মানে মার্জিন অফ এরর নেই পুলিশ। হ্যাঁ, এখানে পুলিশের মানে হিউম্যান বডি নিয়ে, মানুষের জীবনযাত্রা নিয়ে, মানুষের জানমান সম্পত্তি নিয়ে পুলিশ ডিল করে, এটা অনেক সেন্সিটিভ জায়গা। এবং এখানে হিউম্যান বিনের সঙ্গে হিউম্যান বিনের লড়াই। স্বাভাবিকভাবে আপনি এক্সপেক্টেড রেজাল্ট যদি আপনার পেতে হয়, তাহলে অতি উচ্চ স্তরীয় টেকনোলজির সাহায্য নিয়ে তদন্তগুলো করাতে হবে, সংখ্যা বাড়াতে হবে, ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। তাহলে পুলিশ ভাববে যে আমি বিচার পেয়েছি, আমি বিচার পেয়েছি। আমি একদম একটু এড করতে চাই যে মানে কনভিকশন রেটটা যে কম, তার জন্য বর্তমান গভর্নমেন্ট, আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী মানে হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। আরেকটা এবারের বাজেটে আপনারা হয়তো দেখেছেন যে একটা ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন, একটা ডাইরেক্টরেট তৈরি করা হবে। একজন ডাইরেক্টর, তার আন্ডারে 7 জন ডেপুটি ডাইরেক্টর এবং প্রায় 70 অন্যান্য স্টাফ দিয়ে একটা ডাইরেক্টর প্রসিকিউশন দ্রুত ইয়েটা করা যায়। এটা একটা খুব ভেরি ভেরি গুড আছে। এখন নতুন আইনি যে নতুন আমরা তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য মোবাইল ভ্যান বলুন বা ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন বলুন, আমরা আশা করতে পারি আগামী কিছুদিনের মধ্যে। ডাইরেক্টরেট অফ প্রসিকিউশনের কাজ কিন্তু এটা নয়, তদন্ত করা নয়। না না, আমি বলছি মোবাইল ভ্যান চার্জশিট ইজ সাবমিটেড, উনি এক্সামিন করে দেখবেন এটা কোথাও কোনো গ্যাপ আছে কিনা। ওকে, মানে উকিলের সাহায্য পুলিশ নিচ্ছে আর কি। আচ্ছা, এরপরে যখন উনি স্যাটিসফাইড হবেন, তারপরে এটাকে এখন কোর্টে দেওয়া হবে দ্রুত করার জন্য একটা স্টেপ। আলটিমেটলি তাহলে আমরা এখন এবারে বাজেট তদন্ত পুলিশই করবে, তদন্ত কিন্তু ডিরেক্টর অফ প্রসিকিউশন করতে পারবে না। পুলিশের যে ইনহারেন্ট পাওয়ার আছে, পাওয়ার অফ ইনভেস্টিগেশন, সেটা তদন্তটা পুলিশই করবে। সেটা যদি একদম টপ লেভেলের কোন লোক যদি আঘাতপ্রাপ্ত হয়, আর একদম ইয়েতে সবটা কিন্তু পুলিশই করবে। এখানে কিন্তু অন্য কোন এজেন্সি এসে, সিভিল কোন এজেন্সি এসে করতে পারবে না, কারণ সেটা পুলিশ একটা বার আছে যে পুলিশকে স্টেট গভর্নমেন্ট শুধু চালাবে, অন্য কোন অফিসার বা অথরিটি দিয়ে পুলিশকে চালাতে পারবে না। ওকে, চলুন আমরা মোবাইল ভ্যানের, অবশ্যই মোবাইল ভ্যান চালু করা হয়েছে 5টি, আগে 3টি ছিল, এবং এবার যে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে, আর সেখানে 195 কোটি টাকার মতো বাজেট বরাদ্দ বেড়েছে। সবকিছু মিলিয়ে আগামী দিনে স্বরাষ্ট্র দপ্তরকে আইন শৃঙ্খলা রক্ষাতে আরো বেশি তৎপর আমরা দেখতে পারবো বলে কি মনে করেন আপনারা আশাবাদী? হ্যাঁ, এখন আমাদের ডাইনামিক চিফ মিনিস্টার আছে, এই গভর্নমেন্ট একদম যে এখানে দেখুন একটা জিনিস আমি আপনাকে বলছি, বিজেপি গভর্নমেন্টের কথা আমি বলছি না, বা আগের গভর্নমেন্টের কথা বলছি না, কিন্তু এই যে মানে পাওয়ার শিফটিং এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখন কিন্তু বিজেপির লোক অ্যারেস্ট হচ্ছে।
যেটা আগে কখনো হয়নি, কখনো দেখা যায়। এখন কিন্তু বিজেপির লোক হোক, যে লোক হোক, পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। এখন পুলিশের মধ্যে যদি নিজস্ব কোনো ফল্ট থাকে, সেটা কিন্তু গভর্নমেন্টের ফল্ট। গভর্নমেন্টে তো চেষ্টা করছে যে একটা সার্ভিস দিতে মানুষকে, সেটা যদি যারা ওয়ার্কার, যারা এমপ্লয়ি আছে, এদের মধ্যে যদি কোনো ধরনের বিচ্যুতি থাকে, সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট দায় নয়। হ্যাঁ, গভর্নমেন্টের হস্তক্ষেপ, কিন্তু এদের বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশনও নিচ্ছে। ওকে, ঠিক। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার যে সদার্থক ভূমিকা, তাতে বাস্তবায়ন করে কিন্তু যারা বাস্তবায়ন করে প্রশাসন, এবং সেখানে যদি কোনো গলদ থাকে তাহলে কিন্তু অনেক সময় মানুষ ভুল বোঝে সরকারকে। যেটা বলছিলেন যে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী বলছেন বারবার, কিন্তু পুলিশ প্রশাসন মানুষের কতটুকু সহায়তা করতে পারছে বা মানুষের কতটুকু বিশ্বাস অর্জন করতে পারছে তা নিয়ে কিন্তু আজও প্রশ্ন রয়ে যায়। অসংখ্য ধন্যবাদ নন্দনবাবু আপনাকেও সঙ্গে থাকার জন্য, আজ উত্তমবাবু আপনাকেও ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম বাজেট বরাদ্দ এবং অবশ্যই আইন শৃঙ্খলা আগামী দিনে কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য সংহিতা 2023 এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আইনসমূহের কার্যকর বাস্তবায়নের জন্য রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ও কর্মীদের সহায়ক কাজের পরিবেশ সুনিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন পুলিশ থানার পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। স্বরাষ্ট্র খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন দেখার রাজ্যে শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের যান ও মাল নিরাপদ রাখতে পুলিশ কতটা ইতিবাচক ভূমিকা পালন করে, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।